প্রথম পর্বের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি জেসমিন আক্তার, প্রশিক্ষক, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, শেরেবাংলা, ঢাকা। আজকে আমি তোমাদেরকে পড়াবো অধ্যায় 1-এর পার্ট 2, যে পাঠের নাম বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূমির ব্যবহার। সেটা নিয়ে আমি তোমাদেরকে বেশ কিছু ধারণা দিব। তো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং ভূমির ব্যবহার এই সম্পর্কে যদি আমরা ধারণা নিতে চাই, তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে বাংলাদেশ সম্পর্কে, যে বাংলাদেশ কি সেই সম্পর্কে আমাদের বিশদ ধারণা থাকতে হবে। তো বাংলাদেশ সম্পর্কে ধারণা হতে গেলে আমরা প্রথমেই জানি যে বাংলাদেশের বেশ কিছু ইতিহাস রয়েছে। ইতিহাস তোমাদের বইয়ে বর্ণনা করা হয়েছে। তো ইতিহাসগুলোর মধ্যে রয়েছে যে ব্রিটিশ আমল থেকে শুরু করে এই পাকিস্তান আমল এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জন, এই জিনিসগুলো বাংলাদেশের ইতিহাসে রয়েছে। যে তোমরা জানো 1947 সালে দেশ বিভাগের ফলে পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলে পাকিস্তান এবং ভারত, এই দুইটি প্রদেশ গঠিত হয়েছিল। তো পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে বিভিন্ন বৈষম্যের কারণে আবার 1971 সালের যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতা অর্জন করার পর আমাদের যে ভূখণ্ডটা তৈরি হয়েছে, তোমরা পৃথিবীর ম্যাপটা দেখো। এই পৃথিবীর ম্যাপে তোমরা আমাদের এই ভূখণ্ড সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তো দেখো, আমরা জানি যে পৃথিবী গোল। এই পৃথিবীর এই যে দক্ষিণ এশিয়া মহাদেশ, মানে এশিয়া মহাদেশ হলো এই অংশটুকু। এই অংশটুকুর মধ্যে এই যে ইন্ডিয়া, নেপাল, ভুটান, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই অংশগুলো নিয়ে গঠিত হচ্ছে দক্ষিণ এশিয়া। তো এই দক্ষিণ এশিয়ার এই একটি দেশ হচ্ছে বাংলাদেশ। এই যে ম্যাপে দেখো, অতি ক্ষুদ্র একটি দেশ, সেটি হচ্ছে আমাদের দেশ, যেটা কিনা আমরা 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা অর্জনের মাধ্যমে এই ভূখণ্ডটি লাভ করেছি। তাহলে দেখো, এই যে আমি প্রথমে দেখি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ম্যাপ থেকে তোমরা দেখে নাও ভৌগোলিক অবস্থান, যে এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত। এই হচ্ছে দক্ষিণ, এই হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে। এই দক্ষিণ পূর্ব দিকে, এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের অবস্থান। তারপরে চলে আসি যে আমরা বাংলাদেশের কিছু, যেহেতু ভৌগোলিক অবস্থানের কথা বলেছি, সেহেতু ভূগোলের প্রশ্ন চলে আসবে যে বাংলাদেশ কত ডিগ্রি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে অবস্থিত। দেখো, বাংলাদেশ উত্তর দিকে, এই যে এখানে অক্ষাংশ দ্রাঘিমাংশের একটা হিসাব রয়েছে, ভূগোল যারা পড়েছো তারা জানো যে উত্তর দিকে 20 ডিগ্রি 34 ইঞ্চি হতে 26 ডিগ্রি 38। তার মানে দেখো তুমি এইখান থেকে এইখান, এই অংশটুকু হচ্ছে 20 ডিগ্রি 34, এখানে হচ্ছে 26 ডিগ্রি 38। এবং পূর্ব দিকে তোমার কত? পূর্ব দিকে হচ্ছে তোমার 88, এখান থেকে শুরু 88 ডিগ্রি 1 ইঞ্চি হতে 92 ডিগ্রি কত? 92 ডিগ্রি 41 ইঞ্চি। এই হচ্ছে বাংলাদেশে তোমার অবস্থান। তারপর চলে আসো, বাংলাদেশের মাঝখান দিয়ে কর্কটক্রান্তির রেখা অতিক্রম করেছে। এই ঠিক মাঝখান দিয়ে কর্কটক্রান্তির রেখা গিয়েছে। আমি পরবর্তী ছবিতে তোমাদেরকে সেই সম্পর্কে ধারণা দেব। তারপর চলে আসো বাংলাদেশের সীমানা। তোমরা যারা বাংলাদেশের সীমানা সম্পর্কে জানতে চাও, দেখো বাংলাদেশের সীমানা দেখো যে 3 দিকে ভারত এবং দক্ষিণে বঙ্গোপসাগর। এই যে দেখো বাংলাদেশের সীমানাটা, এই যে এইদিকে ভারত, এইদিকে ভারত, এইদিকে ভারত, শুধুমাত্র এইদিকে কি তোমার, এইদিকে হচ্ছে তোমার বঙ্গোপসাগর। এই হচ্ছে বাংলাদেশের সীমানা। আচ্ছা, তোমরা যারা যারা ক্লাস অ্যাটেন্ড করছো, তোমরা তোমাদের রোলগুলো কমেন্টসে দিয়ে দিবে এবং পরবর্তীতে সেই রোলসগুলো আমি কাউন্ট করে ফেসবুকে প্রকাশ করব যে কে কে ক্লাস অ্যাটেন্ড করেছো, সেটা তোমাদেরকে আমি জানাবো, এবং কে কে অনুপস্থিত আছো সেটাও আমি আইডেন্টিফাই করব। ওকে, দেখো সীমানা নিয়ে কথা বলছিলাম যে 3 দিকে ভারত এবং দক্ষিণে বঙ্গোপসাগর, এটাই ছবিতে দেখো তুমি। এখন দেখো কোন দিকে কি রয়েছে। দেখো উত্তরে রয়েছে কি, ভারতের পশ্চিমবঙ্গ। এই যে দেখো এই অংশে পশ্চিমবঙ্গ, এই অংশটার নাম হচ্ছে জলপাইগুড়ি। তার মানে উত্তরে রয়েছে হচ্ছে জলপাইগুড়ি। তারপর আরও কি রয়েছে দেখো, আসাম। উত্তরে দেখো এখানে, এখানে রয়েছে কি আসাম, এই ছবিটা এখানে দেখো আসাম। তারপর কি রয়েছে কুচবিহার। আসামে এবং কুচবিহার জেলা, পশ্চিমবঙ্গের হচ্ছে জলপাইগুড়ি এবং কুচবিহার জেলা, এবং আসাম এবং মেঘালয়।
এই অংশটা রয়েছে উত্তরে, ঠিক আছে। তারপর চলে আসো পূর্ব দিক, পূর্ব দিকে চলে আসো। এই যে পূর্ব দিকে কী কী রয়েছে, আসাম, ত্রিপুরা এবং মিজোরাম। পূর্ব দিকে রয়েছে আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং কিছু অংশ রয়েছে মায়ানমারের বার্মার কিছু অংশ রয়েছে, আরাকান অংশটা রয়েছে, ঠিক আছে। তারপর চলে আসো পশ্চিমে রয়েছে কি, ভারতের পশ্চিমবঙ্গ। এই যে দেখো, এই পশ্চিম দিকের পুরোটাই কি রয়েছে, ভারতের পশ্চিমবঙ্গ রয়েছে। আচ্ছা, এই ছবিটা দেখো, এই ছবিটা যে তোমাদেরকে বলেছিলাম যে বাংলাদেশের অবস্থান, দেখো এই ছবিটা দক্ষিণ পূর্ব এশিয়ার কথা বলেছিলাম। এই যে ভুটান, নেপাল, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এইগুলো মিলে দক্ষিণ পূর্ব এশিয়া, তার মধ্যে একটি দেশ বাংলাদেশ। আচ্ছা, এখন মোট সীমারেখা, মোট সীমারেখা বলতে আমরা কি বুঝি, দেখো এই যে দেখো, এই যে সীমানাটা আমি এই যে আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে হলুদ রঙের একটা সীমানা, এইটাকে যদি তুমি কিলোমিটার হিসেবে কাউন্ট করো, হ্যাঁ, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে মোট সীমারেখা। ওকে, এই মোট সীমারেখার দৈর্ঘ্য কত বাংলাদেশের, 4712 কিলোমিটার, ঠিক আছে। সীমারেখা আমরা দৈর্ঘ্য জানি, কিলোমিটার হিসাব করবো এখানে। এখন দেখো কোন দিকে কতটুকু, এগুলো আমরা চিন্তা করবো, দেখো ভারতের সাথে কতটুকু, দেখো এই যে পূর্ব দিকে, উত্তর দিকে, পশ্চিম দিকে, এই টোটাল ভারতের অংশটুকু যদি আমরা কাউন্ট করি এই পর্যন্ত, তাহলে ভারতের অংশ হচ্ছে 3715 কিলোমিটার। আবার এই যে একটু মায়ানমার রয়েছে, মায়ানমারের কতটুকু রয়েছে, 280 কিলোমিটার মায়ানমারের সাথে। এবং এই যে এদিক দিয়ে দেখো সমুদ্রের তটরেখা, এই সমুদ্রের সাথে রয়েছে কত, 732 কিলোমিটার। এই হচ্ছে বাংলাদেশের টোটাল সীমানা। তোমরা এই ছবিটা ভালো করে স্টাডি করবা, তাহলে বুঝতে পারবা। তারপরে যদি কেউ কোনো কিছু বুঝতে না পারো, তোমরা কোশ্চেন করতে পারো, আমি সাথে সাথে উত্তর দিব, ঠিক আছে। তোমরা প্রশ্ন করবে। তারপর চলে আসি আমরা আয়তনে চলে আসি। আয়তন কি, তোমাদের যারা বই কিনেছো, বইয়ে যারা অধ্যায় পার্ট 2 তে এসেছো, দেখবে যে তোমাদের বইয়ে একরকম রয়েছে আয়তন সম্পর্কে, কিন্তু বর্তমানে কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। তারপরেও তোমাদেরকে বইটা স্টাডি করতে হবে। যেমন তোমাদের বইয়ে লেখা আছে বাংলাদেশের আয়তন 1,44,000 বর্গ কিলোমিটার, যেটা কিনা আসলে বর্তমানের সাথে কোনো মিল নেই। কিন্তু যেহেতু বইটি আপডেট করা হয়নি, তোমাদেরকে এই তথ্যটাই আপাতত মনে রাখতে হবে, এই বইয়ের তথ্য, কিন্তু অ্যাকচুয়াল তথ্য আমি তোমাদের জানাই দেবো। তারপর দেখো আঞ্চলিক সমুদ্র সীমা, দেখো আঞ্চলিক সমুদ্র সীমা মানে হচ্ছে তোমার কতটুকু এরিয়া আমাদের নিজেদের অঞ্চলে পড়ে, সমুদ্রের মানে একেবারে কিনারা থেকে শুরু করে ভিতর দিকে। তো সমুদ্র আমরা জানি, সমুদ্রের হিসাব হয়েছে নটিক্যাল মাইল হিসেবে, মানে 12 নটিক্যাল মাইল মানে হচ্ছে 22 কিলোমিটার। তার মানে তোমার সমুদ্রের কিনারা থেকে 22 কিলোমিটার, এই অংশটা হচ্ছে কিন্তু কি আমাদের নিজেদের। আর অর্থনৈতিক অঞ্চল মানে যেখানে হচ্ছে আমরা আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি চালাতে পারবো, তো সেটা হচ্ছে 322 কিলোমিটার। এই হচ্ছে বাংলাদেশের আয়তন। কিন্তু দেখো আমি ডান পাশে একটা নোট দিয়েছি তোমাদের জানার সুবিধার্থে। তো দেখো নোটগুলো কি বলেছি, যে দেখো বিগত 20 থেকে 20 বছরে বাংলাদেশে কি প্রায় 50-এর অধিক নতুন দ্বীপ জেগে উঠেছে। তাহলে তুমি চিন্তা করো, যদি নদীতে যদি দ্বীপ জাগে তাহলে কি হবে, আমাদের মাটির পরিমাণ বাড়বে, অথবা সমুদ্রে যদি দ্বীপ জাগে, সমুদ্রে দ্বীপ জ্বাললে আমাদের কি হবে, মাটির পরিমাণ কিন্তু বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে কি হবে, আমাদের আয়তন কতটুকু বেড়ে গেছে, দেখা গেছে প্রায় 1600 বর্গ কিলোমিটার বেড়ে গেছে। তারপর আবার এদিকে দেখো ছিটমহল সম্পর্কে বেশ কয়েক বছর আগে আলোচনা হয়েছে, যে আমাদের কিছু জমি ভারতের ভিতরে ছিল, আবার ভারতের কিছু জমি আমাদের ভিতরে ছিল। তো যখন ওই জমিগুলো ডিস্ট্রিবিউট হয়ে গেল, যে আমাদের জমি আমরা পেয়ে গেলাম, তখন কিন্তু কি ছিল, আমাদের 1,47,570 থেকে 610 হয়ে গিয়েছিল, মানে 40 বর্গ কিলোমিটার এরিয়া বেড়ে গিয়েছিল। তারপর আবার 1600 হচ্ছে কি আমরা পাচ্ছি দ্বীপ থেকে। তাহলে 1,47,610 আর 1600 এই দুটো যোগ করলে আমাদের কত হয়ে যায়, 1,49,210 হয়ে যায় আমাদের এরিয়া, ঠিক আছে। আবার দেখো সমুদ্রের এরিয়া আমাদের কতটুকু বেড়েছে। তো তোমরা কিছুদিন আগে হয়তো বিভিন্ন পেপার, পত্রিকা বা টিভিতে দেখেছো যে বাংলাদেশ কি করেছে, সমুদ্র সীমা জয় করেছে ভারতের সাথে, মায়ানমারের সাথে, মানে আমাদের সমুদ্রের এলাকা বৃদ্ধি পেয়েছে। তো এলাকা বৃদ্ধি পেয়েছে কিভাবে, যে দেখো ভারত থেকে আমরা পেয়েছি প্রায় 28,447, প্রায় 28,447 আমরা বর্গ কিলোমিটার পেয়েছি, এবং মিয়ানমার থেকে প্রায় 70,000 বর্গ কিলোমিটার আমরা কি পেয়েছি, সমুদ্রের এরিয়া আমরা বুঝে পেয়েছি, ঠিক আছে। তার সহ তাহলে আমাদের সমুদ্র এলাকা সহ আমাদের আয়তন কিন্তু অনেক বেশি হয়, 2,47,677, এটা সমুদ্র সহ। আর এমনিতে কত বললাম আমি, 1,49,210 হয়,
ঠিক আছে। কিন্তু দেখো সরকারিভাবে এখনো কি করা হয়নি, কোনো ঘোষণা দেওয়া হয়নি। তাই আমাদের কি 1,47,570 এইটাই হচ্ছে আমাদের কি করতে হবে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের পড়তে হবে। কিন্তু তোমাদের বইয়ে কিন্তু 1,47,570ও নাই, তোমাদের বইয়ে দেওয়া আছে 1,44,000। সো তোমাদের যখন পরীক্ষায় কোশ্চেন আসবে তখন বইয়েরটা দিবা, যদিও এটা হাস্যকর মনে হচ্ছে। আচ্ছা, একজন জানতে চেয়েছো ম্যাডাম নটিক্যাল মাইল কি? নটিক্যাল মাইল হচ্ছে তোমার সমুদ্রে তোমার নটিক্যাল মাইল হচ্ছে কিভাবে সমুদ্রে এরিয়া মাপা হয়। যেমন কোনো একটা জাহাজ যখন তোমার কি করবে, কোনো একটা জাহাজ যখন যাবে তখন বলবে না যে আমি 1 মাইল গিয়েছি বা 2 মাইল গিয়েছি, এরকম বলবে না। তখন বলবে যে সে 1 নটিক্যাল মাইল গিয়েছি। মানে সমুদ্রে যখন কোনো কিছু চলাচল করে তখন সেটা কাউন্ট করা হয় নটিক্যাল মাইল হিসেবে, ঠিক আছে। আর 1 নটিক্যাল মাইলের তোমার মানে হচ্ছে 1.83 কিলোমিটার, ঠিক আছে। 1 নটিক্যাল মাইল হচ্ছে 1.83 কিলোমিটার। সুতরাং আশা করি তুমি বুঝতে পেরেছো যে নটিক্যাল মাইল কি। ওকে, তো তেমনি হচ্ছে তাহলে তোমরা আয়তন সম্পর্কে ধারণা পেলে যে আয়তন সম্পর্কে তোমরা ধারণা পেলে যে বাংলাদেশের আয়তন আসলে অ্যাকচুয়ালি বর্তমানে কত, কিন্তু আসলে তোমাদের বইয়ে কত আছে। যে এখন সরকারের ঘোষণা দেওয়া আছে 1,47,570, কিন্তু তোমাদের বইয়ে 1,44,000, কিন্তু বইয়েরটাই দিবা যদি কোশ্চেন আসে। আর অন্যদিকে ছিটমহল সহ বেড়ে গেছে 1,47,610, আবার সাথে যদি দ্বীপ এরিয়া যুক্ত করি তাহলে আরও বেড়ে যায়, সমুদ্র এরিয়া যুক্ত করলে আরও বেড়ে যায়। এটা তোমরা তোমার যারা অধিক জানতে চাও তারা এটা মনে রাখবে, ঠিক আছে। তারপর চলে এসো বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে, ঠিক আছে। বাংলাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করব। তাহলে দেখো বাংলাদেশের ভূপ্রকৃতি বলতে গেলে সবার আগে বলতে হয় বাংলাদেশ মূলত কি একটি বদ্বীপ। এখন তোমাদের প্রশ্ন হলো যে স্যার বদ্বীপ কি জিনিস? হ্যাঁ, বদ্বীপ হচ্ছে কি, এটা তোমরা যারা জানতে চাও তারা জেনে রাখো। আমি হয়তো ভাইবাতেও কোশ্চেন করবো যখন প্র্যাকটিক্যাল এক্সাম হবে তখন। তো বদ্বীপ হচ্ছে এমন একটি দ্বীপ যেটাকে বলা হয় যে ব শেপ বা ত্রিভুজ শেপ, এবং ওই দ্বীপ বরাবর তুমি যত দক্ষিণে যাবে অন্য কোনো ভূমি খুঁজে পাবে না। তো বাংলাদেশ থেকে তুমি যদি দক্ষিণ দিকে যেতে থাকো তাহলে কিন্তু কোনো ভূমি খুঁজে পাবে না, এই জন্য এটার নাম হচ্ছে বদ্বীপ, ঠিক আছে। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে দেখো যে এখন এই বদ্বীপ তো বাংলাদেশ, কারণ কি বাংলাদেশে প্রচুর, এছাড়া বাংলাদেশে প্রচুর কি রয়েছে, নদ নদী রয়েছে, এদের শাখা প্রশাখা রয়েছে। এবং এই নদ নদীগুলো কি আমরা বেশিরভাগই দেখতে পাচ্ছি কি উত্তর দিক থেকে শুরু হয়েছে, উত্তর দিক থেকে শুরু হয়ে সেটা আস্তে আস্তে নিচের দিকে এসে কোথায় বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। তো বাংলাদেশ কিন্তু পাহাড়ি অঞ্চল খুবই কম, তারপরে অল্প কিছু রয়েছে। তো দেখো বাংলাদেশের এই যে ভূমির অবস্থা ও গঠন, সেই অনুযায়ী বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে? 3টি অঞ্চলে। একটিকে বলা হয় টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল, দ্বিতীয়টি হচ্ছে প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি অঞ্চল, এবং তৃতীয়টি হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এই হচ্ছে বাংলাদেশের টোটাল কি তোমার ভূমির গঠন। আচ্ছা, একজন কোশ্চেন করেছে ম্যাডাম যদি ইকুয়েশনে অপশন থাকে তাহলে কোনটা লিখবো? আসলে তোমাদের যেটা বলতে চাচ্ছি, তোমাদের অবজেক্টিভ টাইপ কোনো কোশ্চেন হবে না। হ্যাঁ, তোমাদের অবজেক্টিভ টাইপ কোনো কোশ্চেন হবে না। তো উত্তর হবে এক কথায় উত্তর। সুতরাং তোমাদের চিন্তার কিছু নাই, অবজেক্টিভ টাইপের কোনো কোশ্চেন হবে না। তারপর চলে আসো, এখন আমরা ওই প্রত্যেকটা ভূমির আমি প্রকৃতি সম্পর্কে তোমাদের জানাবো। প্রথমে চলে আসো টারশিয়ারি যুগের পাহাড়িয়া অঞ্চল। টারশিয়ারি যুগের পাহাড়ি অঞ্চল আবার দুইটি ভাগ রয়েছে, একটি হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, আরেকটি হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। তো এখন বাংলাদেশের ম্যাপটা তোমরা কল্পনা করো যে বাংলাদেশের ম্যাপের দক্ষিণ পূর্বে কি রয়েছে আর উত্তর পূর্বে কি রয়েছে সেটা তোমরা দেখো। তো দেখো যে আমি আসলে পরবর্তী স্লাইডে, হ্যাঁ এই যে পরবর্তী স্লাইডের ছবি রয়েছে, দেখো এই যে দেখো দক্ষিণ মানে তো বুঝো তোমরা সবাই, দক্ষিণ হচ্ছে যদি আমরা কোনো একটা বই বা ম্যাপ কল্পনা করি তাহলে দক্ষিণ মানে হচ্ছে নিচের দিকে, সবাই মনে রাখো দক্ষিণ মানে নিচের দিকে। এই যে দেখো কোনো একটা ম্যাপে সবসময় এরকম তীর চিহ্ন দেওয়া থাকে, এটা হচ্ছে উত্তর, ওর সু লেখা আছে, আর নিচের দিকে হচ্ছে দক্ষিণ। তার মানে তুমি যখন কোনো ম্যাপ এঁকে কোনো কোশ্চেনের উত্তর দিবে অবশ্যই উত্তর দক্ষিণ তোমাকে ফিক্সড করে দিতে হবে, কোনটা উত্তর কোনটা দক্ষিণ। তাহলে দেখো
এই দক্ষিণ মানে এই দিকে, আর পূর্ব হচ্ছে ম্যাপের পূর্ব হয় কোন দিকে, ডান দিকে, ঠিক আছে। কোনো ম্যাপের পূর্ব দিক বা সবকিছু পূর্ব দিক কি হবে, ডান দিকে। তাহলে চলে আসো এই যে দক্ষিণ পূর্ব অঞ্চল, দেখো এটা কোন অঞ্চল, তোমরা যারা ম্যাপ সম্পর্কে একটু জানো তারাই জানো, এই অঞ্চলটা হচ্ছে আমাদের চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রাম অঞ্চল, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন, কক্সবাজার, এগুলো, ঠিক আছে। আচ্ছা দেখো আগের স্লাইডে আসি, দেখো কি বলেছে, দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড় সমূহ, এর মধ্যে কি কি রয়েছে, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রাম। আশা করি ছবি দেখে বুঝতে পেরেছো। আচ্ছা তারপরে চলে আসো, কি বলা হয়েছে, গড় উচ্চতা। তো গড় উচ্চতার ক্ষেত্রে কি, এই যে দেখো বাংলাদেশের এই যে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়গুলো সেগুলো একটু উঁচু হয়, তো এদের গড় উচ্চতা কত, 600 মিটার। মানে 600 মিটার কত, তুমি কল্পনা করো যে 1 মিটারে হচ্ছে 3 ফুট, তাহলে কত ফুট হয়, প্রায় 1800 ফুটের মতো, এরকম হচ্ছে এটা গড় উচ্চতা। এটা কি পশ্চিম থেকে পূর্ব দিকে উচ্চতা বেশি, অর্থাৎ যত ডান দিকে যাবে, অর্থাৎ ইন্ডিয়ার দিকে যত যাব আমরা, ততই কি উচ্চতাগুলো বাড়তে থাকবে। তারপরে দেখো সর্বোচ্চ পাহাড় রয়েছে এইদিকে কোথায়, বান্দরবান জেলার। তোমাদের বই যেহেতু কিউ কারাডাং দেওয়া আছে, তাই আমি কিউ কারাডাংয়ের কথাই উল্লেখ করেছি। এটার উচ্চতা কত, 1230 মিটার। এই কিন্তু বর্তমানে কিন্তু সর্বোচ্চ পাহাড় যেটা সেটা তোমরা জানো, সেটার নাম হচ্ছে তাজিং ডং, যেটা 1231 মিটার। এবং তারপরে আরও একটি পাহাড় খুঁজে পাওয়া গেছে, সেই তথ্য হয়তো তোমরা জানো না, সেটার নাম মাদক মল, সেটার উচ্চতা আরও বেশি, ঠিক আছে। তো বইয়ের তথ্যটা তোমরা জানবে। তোমাদের কোশ্চেনগুলো হবে এক কথায় উত্তর, সংক্ষিপ্ত কোশ্চেনগুলো, অবজেক্টিভ টাইপের কোনো কোশ্চেন তোমাদের পরীক্ষা আসে না, সো যে বেছে নেওয়ার কোনো ঝামেলা নেই। তারপরে চলে আসো উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। এই যে দেখো আমি আবার ম্যাপে চলে যাচ্ছি, এই যে ম্যাপে আসি, দেখো এই যে উত্তর পূর্বাঞ্চল, উত্তর মানে এইদিকে, হ্যাঁ, আর পূর্ব মানে তো বুঝো ডান দিকে। তাহলে দেখো এই যে এই অংশগুলো, এই যে দেখো এই যে গাঢ় কালারের অংশগুলো, এগুলো হচ্ছে গাঢ় লালচে টাইপের যে কালার, হালকা লালচে, তো এগুলো হচ্ছে পাহাড়। দেখো সিলেট অঞ্চলগুলো, ঠিক আছে। তো ছবি দেখে বুঝতে পারতেছো ওইদিকে সিলেট রয়েছে। তো তাহলে আমি চলে আসি, দেখো কোথায় কোথায় রয়েছে, সিলেট জেলার কত 186 বর্গ কিলোমিটার এরিয়া রয়েছে এই উত্তর পূর্বাঞ্চলের পাহাড়ে, ওকে। তারপরে চলে আসো, এখানে চলে আসো যে এদের উচ্চতা কত, 60 থেকে 90 মিটার। অন্যদিকে দেখো সুনামগঞ্জ জেলার ছাতকে রয়েছে 65 বর্গ কিলোমিটার, এদের উচ্চতা 40 থেকে 60, মানে এগুলো একটু কম উচ্চতা। এছাড়া মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায়ও রয়েছে, এবং এর অঞ্চলের মধ্যে টাশিয়ারি কিছু পাহাড় কোথায় রয়েছে, শেরপুর ও ময়মনসিংহের উত্তরে গারো পাহাড়, এগুলো কোথায় পড়বে, টারশিয়ারি অঞ্চলে পড়বে, ওকে। তাহলে দেখো তোমরা এই ছবিটা দেখেছো, এই ছবিটা দেখে আশা করি বুঝতে পেরেছো যে এই অংশ আর এই অংশ, এগুলো হচ্ছে কি টারশিয়ারি যুগের পাহাড় অঞ্চল, ওকে। তাহলে আমি পরবর্তী স্লাইডে চলে আসি, সেটি হচ্ছে প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি অঞ্চল। তো এই প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি অঞ্চল আবার কয় ভাগে বিভক্ত, দেখো এটা আবার 3 ভাগে বিভক্ত। কি কি, বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড়, এবং ময়নামতি ও লালমাই পাহাড়। এই যে প্লাইস্টোসিন যুগের উচ্চভূমিগুলো, এগুলো প্রায় 25,000 বছর পূর্বে কি হয়েছিল, গঠন হয়েছিল, এবং এই অঞ্চলের মাটিগুলো কি ধূসর ও লাল বর্ণের হয়। এটা হচ্ছে এই অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য, ওকে। তো তোমাদের যাদের বাসা বরেন্দ্র অঞ্চলে অথবা মধুপুর ভাওয়ালগড়ে বা লালমাই অঞ্চলে, তোমরা দেখবে যে ওখানকার মাটিগুলো লাল রঙের, হ্যাঁ, আয়রন বেশি। তাহলে দেখো বরেন্দ্র ভূমিতে আমরা চলে আসি, যে এটা কোন কোন জেলায় আছে, দেখো কোন কোন জেলায় রয়েছে, দেখো নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর, গাইবান্ধা, দিনাজপুর। তোমরা আবার ছবিতে চলে আসি, এই যে দেখো বরেন্দ্র ভূমি, এই যে দেখো এই রং হলুদ রং, ছবিতে দেখো এই যে হলুদ রঙের অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই অংশগুলো কি তোমার বরেন্দ্র ভূমির অন্তর্গত, ঠিক আছে, এই হলুদ অংশগুলো। তো এখানে কোন কোন জেলা রয়েছে, এই যে বললাম তোমাদেরকে নওগাঁ রয়েছে, এখানে ধরো রাজশাহী, এখানে নওগাঁ, তারপর হচ্ছে জয়পুরহাট, এদিকে একটু গাইবান্ধা রয়েছে, আর এই উপরে রয়েছে দিনাজপুর। তো এই কয়টি জেলায় কি রয়েছে, বরেন্দ্র ভূমি রয়েছে। তারপরে চলে আসি, দেখো বরেন্দ্র ভূমির আয়তন কত, বরেন্দ্র ভূমির আয়তন প্রায় কত, 9,300 বর্গ কিলোমিটার, এবং এখানকার মাটি কি হয়, লাল, এবং কি হয় কঙ্করময়, মানে হচ্ছে একটু পাথুরে টাইপ হয়, ওকে। তোমরা কিন্তু কেউ কোনো কোশ্চেন করছো না, আমি অপেক্ষা করছি তোমরা কোনো কোশ্চেন করবে, ওকে। দেন চলে আসো উচ্চতায়, বরেন্দ্র ভূমির উচ্চতা কিন্তু খুব বেশি হয় না, কারণ এগুলো তার পাহাড়ি অঞ্চল না, এগুলো হচ্ছে এক ধরনের মাটির গঠন। পাহাড়ি অঞ্চল সম্পর্কে তো আমরা পড়েই ফেলেছি। তো এদের উচ্চতা 6 থেকে 13 মিটার, তাও অনেকটা টিলা টাইপ, টিলা মানে হচ্ছে একটু অল্প ছোট পাহাড় বলে এগুলোকে, ঠিক আছে।
তারপরে দেখো বরেন্দ্রভূমি কি রয়েছে, বরেন্দ্রভূমিতে অনেক নদী দ্বারা পরিবেষ্টিত। বরেন্দ্রভূমিতে তোমার মহানন্দা নদী রয়েছে, করতোয়া নদী রয়েছে, এছাড়া তোমার বড় বড় নদীর মধ্যে যমুনা নদী রয়েছে। তারপরে চলে আসো, এই অঞ্চলের কি প্রধান ফসল হচ্ছে ধান, তবে তোমার পাট, ভুট্টা, গম এগুলো চাষ হয়। এই যে দেখো এই ছবিতে বরেন্দ্রভূমি সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবে। দেখো এই যে নওগাঁ, হ্যাঁ, এই যে রাজশাহীতে একটু, হ্যাঁ, এই যে জয়পুরহাট, এই যে দিনাজপুর, এই যে এই পাশে একটু গাইবান্ধায়ও আসছে। তো এই অংশটা, বাংলাদেশের এই অংশটা হচ্ছে বরেন্দ্রভূমি। দেখো অনেক নদী রয়েছে আশেপাশে, যেগুলো বললাম একটু আগে তোমাদের, আত্রাই নদী। তো এই নদীগুলো কি বরেন্দ্রভূমির মাঝখান দিয়ে অতিবাহিত হয়েছে। তারপরে চলে আসো মধুপুর ও ভাওয়ালের গড়। তো এই মধুপুর ও ভাওয়ালের গড়, তোমরা সবাই তো মধুপুর বললে কি মনে পড়ে? মধুপুরের কি, টাঙ্গাইলের মধুপুরের আনারস না? আচ্ছা, ও ভাওয়ালের গড়। আচ্ছা দেখো কোথায় কোথায়, এটা কোন অঞ্চলটা, যে বলা হয়েছে দক্ষিণে বুড়িগঙ্গা নদী হতে উত্তরে ব্রহ্মপুত্র পর্যন্ত বিস্তৃত। মানে এই যে আমরা ছবিতে চলে আসি, এখানে অবশ্য নদী বোঝা যাচ্ছে না, তো এখানে তোমার বুড়িগঙ্গা নদী আছে, এই যে এখানে ব্রহ্মপুত্র নদী আছে। এই যে এই অঞ্চলটা হচ্ছে আমার কি ভাওয়ালের গড়। হ্যাঁ, এই যে দেখো 19 নম্বর, এখানে 19 নম্বরের সাথে মিল আছে, এখানে 19 লেখা অংশটুকু যেটা, সেটা হচ্ছে কি তোমার মধুপুর ও ভাওয়ালের গড়। ওকে, তাহলে এটা কোন, এখানে কোন কোন জেলা আছে সেটা আমরা ভালো করে জানি। এখানে তোমার রয়েছে টাঙ্গাইল, গাজীপুর, ময়মনসিংহের কিছু অংশ, ঠিক আছে। তো এই অংশগুলো নিয়ে কি গঠিত? ভাওয়ালের গড় গঠিত। আচ্ছা, তারপরে দেখো ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল এই অংশগুলো নিয়ে কি মধুপুর ও ভাওয়ালের গড় গঠিত আছে। এখানে গাজীপুর কথাটা লিখিনি, গাজীপুরও রয়েছে ভাওয়ালের গড়ে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আয়তন কত, ভাওয়ালগড়ের আয়তন হচ্ছে তোমার 4105 বর্গ কিলোমিটার। আচ্ছা দেখো এই যে গাজীপুর জেলায় যে তোমার ভাওয়ালের গড় অবস্থিত, সেখানে একটা প্রধান গাছ রয়েছে, গাছের নাম হচ্ছে গজারি, ঠিক আছে। তো এই গজারি বৃক্ষ, এটা হচ্ছে এটার অন্যতম প্রধান, বা শালবন বলা হয় গজারি গাছকে, তোমার আমরা বলি শাল গাছ, তো শালবন বলা হয়। আচ্ছা, এছাড়া কিন্তু এই অঞ্চলের এই মাটির গঠনের জন্য এই অঞ্চলে কাঁঠাল ভালো হয়, আনারস অনেক ভালো হয়। ওকে, আচ্ছা, একজন জানতে চাচ্ছ যে এটা কত নং পাঠ, আমি পার্ট 2 পড়াচ্ছি। অধ্যায় 1 পাঠ 2, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও ভূমির ব্যবহার, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলে আসো ময়নামতি ও লালমাই পাহাড়। ময়নামতি ও লালমাই পাহাড়, আচ্ছা যারা বলছো ম্যাপটা বড় করে দেখানোর জন্য, তোমরা একটু তোমাদের মোবাইলে যদি দেখে থাকো, মোবাইলটাকে তোমরা একটু ল্যান্ডস্কেপ করে নাও, মানে ল্যান্ডস্কেপ করে নাও, তাহলে তোমার পুরো স্ক্রিন জুড়েই তোমার স্লাইডটা দেখতে পাবে। কিন্তু যদি মোবাইলটাকে লম্বা করে ধরো তাহলে কিন্তু স্ক্রিনটা ছোট হবে। মোবাইলটা একটু কাত করে ধরো, ল্যান্ডস্কেপ বলে এটাকে, তাহলে ছবিটা বড় করে দেখতে পাবে, ঠিক আছে। ওকে, তাহলে চলে আসি ময়নামতি ও লালমাই পাহাড়। দেখো কুমিল্লা শহরে, যে ময়নামতি লালমাই এটা কোথায়? কুমিল্লা। কুমিল্লা শহরের 8 কিলোমিটার দক্ষিণে কি 34 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ময়নামতি ও লালমাই পাহাড় অবস্থিত। এদের উচ্চতা 21 থেকে 36 মিটার। আচ্ছা, এই যে এখানে আমি চলে আসলাম, দেখো ময়নামতি ও লালমাই পাহাড়, এটা হচ্ছে কুমিল্লাতে। ওকে, তো কুমিল্লার এইখানে হচ্ছে ময়নামতি ও লালমাই, এই যে এখানে। ওকে, এখানে হচ্ছে কুমিল্লা, তো কুমিল্লাতে রয়েছে ময়নামতি ও লালমাই পাহাড় রয়েছে। এই ছবিতে খুব একটা ভালো এখানে স্পষ্ট করে দেখানো নেই ময়নামতি লালমাই পাহাড়, তবে এটা হচ্ছে তোমার এই যে এইখানে, এই যে 15 নংটা দেখতে পাচ্ছ, এই যে এখানে, এখানে রয়েছে ময়নামতি ও লালমাই পাহাড়। ওকে, তারপরে এটা তো বরেন্দ্রভূমি আমি দেখিয়েছি। তারপরে চলে আসো সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তো এগুলো নিয়ে তেমন কোনো ভালো ছবি পাওয়া যাবে না, কারণ তোমার সাম্প্রতিককালের ভূমি হচ্ছে সারা বাংলাদেশ, যেটা সেটাই হচ্ছে সাম্প্রতিককালের ভূমি। আচ্ছা, সাম্প্রতিককালের ভূমি দেখো কুমিল্লা সমভূমি বলা হয়েছে। তো কুমিল্লা সমভূমি বলবো আমরা কাদের, যে অংশগুলো দেখো চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এই 3 জেলার অধিকাংশ, এবং কি নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এবং হবিগঞ্জ জেলার কিছু অংশ, এগুলো মিলে কি তৈরি করা হয় তোমার, এগুলো মিলে যে অংশটুকু সেটাকে আমরা বলি কুমিল্লা সমভূমি।
এই যে কুমিল্লা সমভূমি, এটার মোট আয়তন কত? এটার মোট আয়তন ৭,৪30 বর্গ কিলোমিটার এবং এটার উচ্চতা 4 থেকে 7 মিটার হয়ে থাকে। এই সমভূমি অঞ্চলগুলোতে তোমরা সবসময় জেনে রাখবে, আমরা যেহেতু কৃষি নিয়ে পড়বো, যে সমভূমিতে সবসময় কি হবে, সমভূমিতে সবসময় বেশিরভাগ সময় দেখবে যে ধান হচ্ছে, এখানে প্রধান ফসল কিন্তু ধান। ওকে, আচ্ছা, 1 নটিক্যাল মাইল সমান 1.83 কিলোমিটার, ঠিক আছে। তারপরে চলে আসো সিলেট অববাহিকা, তার মানে সিলেট অঞ্চলের নিয়ে, সেটা হচ্ছে সিলেট অববাহিকা। দেখো সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলার অধিকাংশ এলাকা এবং কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার কিছু অংশ, এগুলো নিয়ে কি গঠিত? সিলেট অববাহিকা গঠিত। তো এই সিলেট অববাহিকা অঞ্চলের যে তোমার বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলাদেশের যে হাওর অঞ্চল বলি আমরা, তোমরা জানো যে হাওর বলি, যে হাওরে ঘুরতে যায় সবাই, বিভিন্ন ছুটিতে হাওরে ঘুরতে যাও। তো এই হাওর অঞ্চলগুলো কি তোমার সিলেট অববাহিকায় গঠিত, ঠিক আছে। তো এই সিলেট অববাহিকাগুলোতে কি রয়েছে? বাংলাদেশের নিচু অঞ্চলগুলো এবং হাওর অঞ্চলগুলো রয়েছে। তো এই হাওর অঞ্চলগুলোর মাটি কি হয়? একটু নিচু হয়। তো আমরা বুঝতে পারলাম যে এই অঞ্চলের মাটি একটু তুলনামূলকভাবে নিচু এবং বর্ষাকালে বেশিরভাগ অংশ কি পানিতে ডুবে থাকে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে যে শীতকালে পানি সরে যাওয়ার পর এখানে কি হয়? বোরো ধান চাষ হয়। তাহলে আমরা দেখতে পেলাম যে এই নিচু অংশগুলো তোমার কি হচ্ছে, অঞ্চলে শুধুমাত্র বোরো ধানটাই হয়ে থাকে, অন্য ফসল খুব একটা হয়ে থাকে না, কারণ বেশিরভাগ অংশই কি পানির নিচে ডুবে থাকে। ওকে, আচ্ছা, তারপর চলে আসো পাদদেশীয় পলল সমভূমি। এটা কোন অংশে? দেখো, এটা হচ্ছে তোমার ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট এবং কুড়িগ্রাম জেলার উত্তর অংশ। আচ্ছা, কেন এটার নাম পাদদেশীয়? এটা হচ্ছে তোমার এই যে হিমালয় পর্বত, এটা হিমালয় পর্বতের পাদদেশ, মানে গোড়ার দিকে অবস্থিত, তাই এটা হচ্ছে পাদদেশীয় পলল সমভূমি। ওকে, এবং এই অঞ্চলের উচ্চতা একটু বেশি হয়, যে এটা একটু উত্তরে আছে, এটার উচ্চতা প্রায় কত? 30 মিটার। ওকে, আচ্ছা, এটার উচ্চতা প্রায় 30 মিটার। আচ্ছা, এই অঞ্চলে তোমার কি রয়েছে, বৈশিষ্ট্য কি? এগুলো হচ্ছে সাগরপৃষ্ঠ থেকে একটু উঁচু হয় এবং বর্ষাকালে অল্প পরিমাণ অংশ প্লাবিত হয়। এখানে বেশ কিছু নদী রয়েছে, যেমন তিস্তা নদীর নাম শুনেছো তোমরা, আত্রাই নদীর নাম শুনেছো, করতোয়া নদীর নাম শুনেছো, এগুলো এই অঞ্চলে অবস্থিত। এবং এই অঞ্চলের প্রধান ফসল কি? ধান, পাট, আখ, এগুলো হচ্ছে এই অঞ্চলের প্রধান ফসল। ওকে, তারপরে চলে আসো সাম্প্রতিককালে প্লাবন সমভূমির আরও কিছু অংশ রয়েছে, যেমন পদ্মা, ব্রহ্মপুত্র, মেঘনার প্লাবন সমভূমি। এটা হচ্ছে কি, এই নদীগুলো অতিবাহিত হয়ে হয়ে পলি জমে জমে যে জেলাগুলো গঠিত হয়েছে, পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র নদীর পলি জমে জমে যে অংশগুলো গঠিত হয়েছে, সেগুলোকে আমরা বলবো প্লাবন সমভূমি, কারণ এগুলো প্লাবিত হয়ে এই সমভূমিগুলো তৈরি হয়েছে। কোন কোন জেলা দেখো? কুমিল্লা, ময়মনসিংহ, ঢাকা, টাঙ্গাইল, পাবনা ও রাজশাহী। তো এই জেলাগুলোর বেশিরভাগ অংশ কি এই সকল নদীর পলি দিয়ে গঠিত হয়েছে, তাই এটার নাম হচ্ছে প্লাবন সমভূমি। ওকে, দেখো, এই অঞ্চলগুলো বর্ষাকালে কি হয়? প্লাবিত হয়, কারণ যেহেতু এখানে নদী রয়েছে এবং এখানে কি হয়? ধান, গম, সরিষা, আখ, এই ফসলগুলো কি হয়ে থাকে? ভালো হয়ে থাকে। তারপরে চলে আসো বদ্বীপ অঞ্চলীয় সমভূমি। বদ্বীপ মানে বলেছিলাম তোমাদেরকে প্রথমে যে যে অংশের নিচ দিয়ে আমরা যেতে থাকবো, বাংলাদেশের যে অংশটার নিচ দিয়ে আমরা দক্ষিণে যেতে থাকলে কোনো কি পাবো না, কোনো ভূমি পাবো না, সেটাকে বলা হয় কি? বদ্বীপ অঞ্চলীয়। তো কোন অঞ্চলটা দেখো? কুষ্টিয়া, একটা বানান ভুল হয়েছে, কুষ্টিয়া, যশোর, খুলনা, ফরিদপুর, বরিশাল ও পটুয়াখালীর পুরো অংশ এবং বৃহত্তর রাজশাহী, পাবনা, ঢাকা জেলার কিছু অংশ, এগুলো কি বদ্বীপের মধ্যে পড়ে। তারপরে চলে আসো কি, হাতিয়া, ভোলা, সন্দ্বীপ, শাহবাজপুর, এগুলো হচ্ছে তোমার কি দ্বীপের নাম। হ্যাঁ, এটা সন্দ্বীপ, শাহবাজপুর, মোহনপুর, হ্যাঁ, তালপট্টি দ্বীপ, এগুলো কি সব হচ্ছে দ্বীপের নাম, এই সবগুলো দ্বীপ। তারপর এগুলো কি সব তোমার বদ্বীপীয় অঞ্চলে রয়েছে। এখন এই বদ্বীপীয় অঞ্চলের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে পদ্মা নদী এবং তার যে অন্যান্য শাখা নদী রয়েছে, সেগুলো দিয়ে কি হয় তোমার, সেগুলো দিয়ে প্লাবিত হয় বর্ষাকালে। এছাড়া দেখো, এই দ্বীপের এই অঞ্চলে আরেকটা বৈশিষ্ট্য হলো যে এখানে বিল থাকে, চর থাকে, হ্যাঁ, সমভূমি থাকে এবং নদীর মোহনায় মোহনায় অনেক ছোট ছোট দ্বীপ রয়েছে এই অঞ্চলে, এটা বৈশিষ্ট্য।
তারপরে চলে আসো যে এই অঞ্চলে আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হলো যে এই অঞ্চলের ঠিক দক্ষিণে কি রয়েছে, আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় বনাঞ্চল সুন্দরবন, সেটা হচ্ছে এই দ্বীপের দক্ষিণে, সরি এই অঞ্চলের দক্ষিণে অবস্থিত। ঠিক আছে, তারপরে চলে আসে সাম্প্রতিককালের প্লাবন সমভূমির পরবর্তীতে চলে আসো চট্টগ্রামের উপকূলবর্তী সমভূমি। এখানে কি কি রয়েছে, ফেনী নদী থেকে কক্সবাজার। এখন ফেনী নদী কোথায় অবস্থিত, ফেনী নদী হচ্ছে ফেনী জেলায় অবস্থিত। তাহলে ফেনী জেলা থেকে নিচের দিকে যাবা যেই জেলাগুলো রয়েছে সবই এখানে, এই জেলাগুলোর মধ্যে কি কি রয়েছে, তোমার কক্সবাজার রয়েছে, চট্টগ্রাম রয়েছে, উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে। ঠিক আছে, আচ্ছা চট্টগ্রাম, ফেনী, লক্ষ্মীপুর, কক্সবাজার এগুলো হচ্ছে এখানকার অন্তর্ভুক্ত। তাহলে দেখো এগুলোর কর্ণফুলী নদীর মোহনায় এই অঞ্চলের প্রশস্ততা একটু বেশি থাকে এবং অন্যান্য অনেক নদী রয়েছে এখানে। এখানে তোমার কৃষির জন্য ভালো, যেহেতু সমুদ্রের পানি আসে তো এখানে লবণ চাষও হয়ে থাকে। ওকে, আচ্ছা তারপরে আমরা চলে আসলাম বাংলাদেশের ভূমির ব্যবহার। আচ্ছা এই যে ভূমির ব্যবহারটা দেখতে পাচ্ছ, সবার আগে তোমরা নিচে চলে যাও টেবিলটার নিচে দেখো লেখা আছে পরিসংখ্যান বর্ষগ্রন্থ বা বিবিএস, যে বাংলাদেশের যারা হচ্ছে জরিপ করে থাকে বিবিএস, তো বিবিএস এর 2010 সালের রিপোর্ট একটা, এটা হ্যাঁ তোমাদের বইয়ে 10 সালের রিপোর্ট আছে। কিন্তু বর্তমানে কিন্তু তোমার কি হচ্ছে, বর্তমানে কিন্তু এখন 2021 সাল, ধরো 20 সালেরও তো একটা রিপোর্ট হয়ে গেছে, তো এই তথ্যগুলি কিন্তু অনেক চেঞ্জ হবে। কিন্তু তোমরা বইয়ের তথ্যটাই পড়বে, যে দেখো ভূমির ব্যবহার কত হেক্টর কোন কোন কাজে ব্যবহৃত হয়। তোমরা একটু টেবিলটা ভালো করে লক্ষ্য করো যে বাংলাদেশের নিট আবাদি জমির পরিমাণ, মানে বাংলাদেশে এখন কি পরিমাণ জমিতে আমরা আবাদ করে থাকি, মোট আবাদি জমির পরিমাণ কত হাজার হেক্টর, দেখো 9,98,000 হেক্টর। কিন্তু তার মধ্যে আবার কিছু জমি রয়েছে আমরা একদমই চাষ করতে পারি না, এটা বলা হয় চাষের অযোগ্য জমি। তো সে পরিমাণ জমিও অনেক রয়েছে বাংলাদেশে, 3,411,000 হেক্টর। আবার দেখো চাষ করা যায় কিন্তু আমরা কি করি, ইচ্ছা করে চাষ করি না, এটাকে বলে পতিত জমি। পতিত জমি হচ্ছে যে তুমি চিন্তা করো তোমার বাড়ির আশেপাশে এমন কোনো জমি রয়েছে কিনা যেটাতে ইচ্ছা করলে ফসল চাষ করা যেত কিন্তু কেউ কোনো চাষ করতেছে না, তো এই সকল জমিতে আমরা বলি পতিত জমি। তো এরকম চাষযোগ্য পতিত জমি রয়েছে কত, প্রায় 474,000 হেক্টর জমি রয়েছে, যেটা হচ্ছে চাষযোগ্য জমি। আচ্ছা একজন জানতে চেয়েছো বিবিএস এর ফুল মিনিং কি, বিবিএস এর ফুল মিনিং হচ্ছে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। ঠিক আছে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স মানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। ঠিক আছে, আচ্ছা তোমরা যদি এখন আমাদের সাথে সরাসরি ক্লাসে থাকতে তাহলে হয়তো আমি তোমাদেরকে মানে বোর্ডে ঠিক মতো লিখে বুঝিয়ে দিতাম, এখন তো সেটা পসিবল হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা তারপর চলে আসো যে চলিত পতিত। চলিত পতিত মানে হচ্ছে তোমরা হয়তো ধরো খরিফ সিজনে চাষ করছো বা একটা ধান করতেছো, বাকি 2টা সিজন জমিটা ফেলে রাখতেছো, তো এরকম জমিকে বলা হয় চলিত পতিত। মানে এক সিজন করছি বাকি 2 সিজন করছি না, অথবা 2 সিজন করছি 1 সিজন করছি না, এটাকে বলা হয় চলিত পতিত। তো এই ধরনের পতিত জমি রয়েছে কত, 363,000 হেক্টর। ওকে, আবার হেক্টর সম্পর্কে যদি তোমরা জানতে চাও, হেক্টর 1 হেক্টর মানে 10,000 মিটার, হ্যাঁ 10,000 বর্গ মিটার। আচ্ছা তারপরে চলে আসো সেচের আওতাধীন জমি, মানে কতটুকু জমিতে আমরা সেচ দিয়ে থাকি, কত 6,100 হেক্টর। তো সর্বমোট আমার কত হচ্ছে, এই যে 14,418, এটা হচ্ছে আমার মোট ফসলি জমির পরিমাণ। ওকে, এখন এটা হচ্ছে আমরা ভূমির ব্যবহার দেখলাম। আচ্ছা দেখো এখন এই ভূমির দেখো ভূমির ব্যবহার পরিমাণ পর এখন দেখবো হচ্ছে ফসলের আবাদকৃত জমি, মানে হচ্ছে আমরা কোন ফসল কতটুকু চাষ করে থাকি। হ্যাঁ, এখানে হবে লাখ হেক্টর, এটা আমি লিখিনি, হ্যাঁ এখানে আমি লাখ হেক্টর দিব, এখানে হবে লাখ হেক্টর, কত লক্ষ হেক্টর। হ্যাঁ দেখো দানা শস্য কত 126.5 লক্ষ হেক্টর। দানা শস্য মানে ধান গম এগুলো হচ্ছে দানা শস্য, যেগুলো দিয়ে আমরা খাই সেই সকল শস্যকে বলে দানা শস্য। তারপর হচ্ছে পাট হয় কত 4.80 লক্ষ হেক্টর, আলু হয় 5.30 লক্ষ হেক্টর। তো এরকম দেখো বিভিন্ন কোনটা কি পরিমাণ, দেখো চা খুব কম হয়, তামাক কম হয়। তো এইভাবে হচ্ছে তোমরা দেখো যে কোন এরিয়াতে আমরা কি পরিমাণ কি করে থাকি, ফসল চাষ করে থাকি। ওকে, তারপরে দেখো এখন হচ্ছে আমরা একটু দেখব যে কোন কোন প্রশ্ন আসে আমাদের
এই পাঠ থেকে সেই সম্পর্কে একটু আমরা ধারণা নিব। দেখি কোন কোন প্রশ্ন আসে। তো এই পাঠ থেকে তোমরা যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান উল্লেখ করো, এটা সংক্ষিপ্ত 3 মার্কসের কোশ্চেন হয়েছে বিভিন্ন সনে। যে যখন বলবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান উল্লেখ করো, তখন তোমরা কি করবে, উত্তর দিবে। দেখো যে প্রথম দিকে স্লাইডে চলে যাও। আমি বলেছিলাম যে কত নটিক্যাল মাইল, কত ডিগ্রিতে অবস্থান। এই যে দেখো, যে যদি কোশ্চেন আসে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান উল্লেখ করো, তখন তোমাদেরকে এই ভৌগোলিক অবস্থানটা উত্তর করতে হবে। ওকে, আচ্ছা। তারপরে তোমরা পড়তে পারো এই যে বাংলাদেশের বনাঞ্চল, টারশিয়ারি যুগের বনাঞ্চল, ভূপ্রকৃতির বর্ণনা। এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আসে। সংক্ষিপ্ত প্রশ্ন আসে যে যখন আসে ধরো টারশিয়ারি যুগে শুধু আসতে পারে যে টারশিয়ারি যুগের পাহাড়িয়া অঞ্চল সম্পর্কে বর্ণনা করো, তখন যদি এই দুটো বর্ণনা আসবে। আবার ধরো শুধু তোমার কি আসতে পারে, প্লাইস্টোসিন যুগের ভূমি সম্পর্কে বর্ণনা আসতে পারে, তখন শুধু এই তিনটে উত্তর করবে। তারপর আবার দেখো কি হতে পারে যে সাম্প্রতিককালের, এটা ব্রড কোশ্চেন হতে পারে, মানে 6 মার্কের কোশ্চেন। তখন তোমরা কি করবে, এটার এই যে 6টা আছে, এই 6টার বর্ণনা দিতে হবে। ঠিক আছে। আর ভূমির ব্যবহার হচ্ছে, এটা তোমরা জেনে রাখো। এটা হয়তো শর্ট কোশ্চেন আসতে পারে যে নিট আবাদি জমির পরিমাণ কত, এরকম শর্ট কোশ্চেন আসতে পারে। তো এখন তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে, কোশ্চেন করতে পারো। আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে, তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা আমাকে জানাও। আচ্ছা, কর্কট ক্রান্তি রেখা কি? এই যে দেখো কর্কট ক্রান্তি রেখা, এই ছবিটাতে আসো। এই যে দেখো বাংলাদেশের ঠিক মাঝখান দিয়ে এই যে একটা রেখা, তুমি যদি পৃথিবীর কথা চিন্তা করো, পৃথিবীর ম্যাপের ঠিক মাঝখান দিয়ে যদি একটা রেখা আঁকা হয়, সেটাকে কর্কট ক্রান্তি রেখা বলে। এই যে দেখো বাংলাদেশের ঠিক মিডিল আসো। এই যে পৃথিবীর ম্যাপ, এই যে পৃথিবীর ম্যাপ, মানে এটা হচ্ছে পৃথিবী। এদিকে উত্তর, এদিকে দক্ষিণ। তো মিডলে আসো, ঠিক মিডল বরাবর তুমি পূর্ব থেকে পশ্চিমে একটা রেখা টানো। ঠিক আছে, এরকম করে। এটার নাম হবে কর্কট ক্রান্তি রেখা। দেখো তুমি এই ছবিতে দেখো, এই বাংলাদেশের ঠিক মিডল দিয়ে গিয়েছে কি কর্কট ক্রান্তি রেখা, অর্থাৎ বাংলাদেশ পৃথিবীর কিন্তু কি ঠিক মধ্য রেখায় অবস্থিত। ঠিক আছে। আচ্ছা, একজন জানতে চেয়েছ বর্ষ গ্রন্থ কি? বর্ষ গ্রন্থ হচ্ছে মানে প্রতি বছর বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, মানে হচ্ছে ব্যুরো, পরিসংখ্যান ব্যুরো কি করে, একটা বই বের করে। হ্যাঁ, এই জন্য এটার নাম হচ্ছে বর্ষ গ্রন্থ। ওকে, বর্ষ গ্রন্থ। আচ্ছা, আরেকজন বলছে বদ্বীপটা রিপিট করব। আচ্ছা, তুমি যদি বাংলাদেশের ম্যাপে যাও, এই যে বাংলাদেশের ম্যাপ, এই যে তোমার এটা কি, এই অঞ্চলটাকে আমি বলেছি বদ্বীপীয় অঞ্চল। এই যে এই অঞ্চলটাকে, এদিকে রাজশাহী টাজশাহী, এদিকে কুষ্টিয়া। হ্যাঁ, এই অঞ্চল থেকে তুমি নিচের দিকে যাবা ওয়ার্ল্ড ম্যাপে। এখন যদি এই অঞ্চল থেকে যদি তুমি ওয়ার্ল্ড ম্যাপে যাও, পৃথিবীর ম্যাপে যাও, এই যে এই অঞ্চল ধরে যদি পৃথিবীর ম্যাপে যাও এভাবে, সমুদ্রে কোনো দ্বীপও পড়বে না, হ্যাঁ, কোনো ভূমি পড়বে না, একেবারে সরাসরি কোথায়, অ্যান্টার্কটিকা। এই বরাবর কোনো দ্বীপ নাই, কোনো ক্ষুদ্র কোনো ভূমির অংশও নাই। এই জন্য এটাকে বলা হয় বদ্বীপ। ওকে, আচ্ছা। ওকে, আচ্ছা ঠিক আছে। আমার মনে হয় যে আর কোনো কোশ্চেন নেই। আর তোমাদের প্রশ্নগুলো তো আমি গত ক্লাসে লিখে দিয়েছিলাম, তো এই ক্লাসে আসলে তেমন কোশ্চেন ছিল না, তাই লিখে দিইনি। তো অ্যাসাইনমেন্ট তোমাদের দিব, সেটা হচ্ছে যখন তোমাদের ক্লাস শুরু হবে তখন একদিন অনলাইন ক্লাস নিয়ে কে কোন অ্যাসাইনমেন্ট করবে, পুরো একটা অ্যাসাইনমেন্টের ক্লাসই নিব। সেই অ্যাসাইনমেন্ট করেই আসতে হবে। ঠিক আছে। আর যারা এখনও বই কিনোনি, চেষ্টা করবে বই কিনে ফেলতে। তোমার নিকটস্থ কোনো বড় লাইব্রেরিতে যে কৃষি ডিপ্লোমা প্রথম পর্বের পুরো এক সেট বই কিনে নেবে। ঠিক আছে, তাহলে তোমাদের পড়াটা বুঝতে সুবিধা হবে। আর বাসায় আপাতত স্টাডি করে এগুলো আমরা পরবর্তী ক্লাসে পার্ট 3 পড়ব। ওকে।
তো আজকের মতো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো বাসায় এবং পড়াশোনায় ব্যস্ত থাকো এবং অনলাইন ক্লাসগুলো করবে, কারণ হচ্ছে আমি অ্যাটেন্ডেন্স, সকল ক্লাসের অ্যাটেন্ডেন্স একত্রিত করে একদিন প্রকাশ করব। ঠিক আছে? ওকে, বাই।